আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টির অধ্যায় 3 এর যে সেশন 2 রয়েছে এটা নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো এর আগের ভিডিওতে আমরা সেশন 1 এর যে কাজগুলো ছিল এবং ছক যেগুলো ছিল প্রত্যেকটি ছকের অ্যানসার আমরা দেখেছি। আজকে আমরা সেশন 2 ই কমার্সের শ্রেণী বিন্যাস থেকে শুরু করব। ব্যবসা বাণিজ্য বা কেনাবেচায় ডিজিটাল মাধ্যম ব্যবহার করা দিনে দিনে বাড়ছে। জীবনকে সহজ করতে আমরা ইন্টারনেট বা অনলাইন ভিত্তিক এই কেনাবেচাকে ই কমার্স বলি। অর্থাৎ ই কমার্স বা ইলেকট্রনিক কমার্স একটি ব্যবসায়িক মডেল যেখানে পণ্য এবং সেবার বিনিময় ইন্টারনেট বা অনলাইন মাধ্যমে হয়। বড় বড় প্রতিষ্ঠানগুলো যেমন ই কমার্সের মাধ্যমে সেবা দিচ্ছে, আবার ছোট ছোট প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ের ব্যবসায়িক সেবাও এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পণ্য বিক্রি করছেন। নিজেরা বা আমাদের পরিচিত কারো ই কমার্সের মাধ্যমে কেনাকাটার অভিজ্ঞতা থাকলে এবার সেগুলোর কয়েকটি উদাহরণ নিচের ছকে লিখি। তো এখানে আমাদেরকে বলা হয়েছে যে আমরা অনলাইনের মাধ্যমে যে জিনিসগুলো সাধারণত কিনে থাকি এরকম কিছু পণ্যের নাম আমরা এখানে লিখব এবং সেই সকল পণ্যগুলো সাধারণত আমরা কি কাজে ব্যবহার করে থাকি বা পণ্যের ধরনটা কেমন সেটা আমরা এই বক্সে লিখব। একটা কিন্তু উদাহরণ তোমাদের বইয়ের মধ্যেই দেওয়া রয়েছে, তা হচ্ছে বই। বই সাধারণত আমাদের শিক্ষার কাজে লাগে, তো এর জন্য পণ্যের ধরনের মধ্যে রয়েছে শিক্ষা। তাহলে চলো বাকি যে লেখাগুলো রয়েছে এগুলোর উত্তরগুলো আমরা দেখে আসি। আমরা এখানে ফার্স্টে তো বই দেখেছি, তারপর রয়েছে কলম। কলম হচ্ছে শিক্ষার মধ্যে পড়ছে, মানে পণ্যের ধরনটা হচ্ছে শিক্ষা। এরপর রয়েছে শাড়ি, যা পড়ছে বস্ত্রের মধ্যে, এবং টেবিল রয়েছে যা পণ্যের ধরনের মধ্যে রয়েছে আসবাবপত্র। তাহলে এই গেল আমাদের 3.3 এর যে ছক ছিল তার উত্তর শেষ। এরপর লেখা রয়েছে উপরের তালিকায় যেসব পণ্যগুলো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কেনা হলো তার সবই ব্যবসায়ীর কাছ থেকে কিনেছে। এভাবে কেনাকাটা হলো ই কমার্সের একটা ধরন যেখানে ব্যবসায়ী থেকে ভোক্তা পাচ্ছে জিনিসটা। তার মানে এখানে আমরা বলা হয়েছে জাস্ট যে আমরা একটা ব্যবসায়ীর থেকে যে জিনিস কিনছে সে হচ্ছে ভোক্তা, যে বিক্রি করছে সে হচ্ছে ব্যবসায়ী। নিচের 3টি ঘটনা আমরা প্রত্যেকে নীরবে পাঠ করে ই কমার্সের আরও কয়েকটি ধরন সম্পর্কে জানব। তো নিচের 3টা ঘটনা রয়েছে, প্রত্যেকটা ঘটনা আমরা একটু পড়বো এবং তারপরে ই কমার্সের আরও কিছু ধারণা আমরা পাবো। ঘটনা 1-এর মধ্যে রয়েছে দীপুর বাবা খাইরুল সাহেব আধুনিক শপিং সেন্টারে ছেলেদের পোশাক বিক্রি করেন। তিনি ঢাকার চকবাজার থেকে নিজে গিয়ে পাইকারিতে পণ্য কিনে অল্প লাভে বেশি বিক্রি করতেন, কিন্তু পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এখন অনলাইনে পণ্যের জন্য অর্ডার করলে অল্প খরচে পার্সেলের মাধ্যমে চকবাজার থেকে পাইকারি বিক্রেতা পণ্য পাঠিয়ে দেয়। ফলে খাইরুল সাহেব আগের মতোই অল্প লাভে পণ্য বিক্রি করতে পারছেন। তো এই আমরা একটা ধরন দেখলাম যেখানে তার পরিবহন খরচটা বাড়ে, এই জন্য সে পার্সেলের মাধ্যমে তার যে কাঙ্ক্ষিত পণ্যগুলো সে পাচ্ছে, এতে তার খরচটাও কম হচ্ছে, অনলাইনে পাইকারিতে পণ্য কিনছে। ঘটনা 2-এর মধ্যে রয়েছে সুজন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছেন যে ঢাকা শহরের মধ্যে কেউ যদি ব্যবহৃত পুরনো ইলেকট্রনিক সামগ্রী বিক্রি করতে চান তাহলে যেন তার সাথে যোগাযোগ করেন। প্রায় প্রতিদিনই কেউ না কেউ সুজনকে জানালে তিনি ব্যবহারযোগ্য মালামাল পার্সেলের মাধ্যমে সংগ্রহ করেন। সংগ্রহকৃত মালামাল কিছুটা মেরামত করে পুনরায় বিক্রয়যোগ্য করা হয়। তাহলে এখানে আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে একটা পোস্ট করে তারপরে কিছু পণ্য সে নিচ্ছে যেগুলোর মধ্যে একটু ত্রুটি রয়েছে, সেগুলো সে ঠিকঠাক করে কিন্তু আবার বিক্রি করছে, এতেও তার একটা কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এরপর রয়েছে ঘটনা 3। ঘটনা 3-এ রয়েছে তমালের মা অপরূপা বাসার জন্য একটা ফ্রিজ কিনেছিলেন, কিন্তু কিছুদিন ব্যবহার করে দেখলেন যে তার এর চেয়ে বড় আকারের একটা ফ্রিজ দরকার। তাই আন্নাফির মা সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি থেকে কেনাবেচার একটি পেজে কেনা দামের চেয়ে কমে বিক্রির জন্য পোস্ট দিলে আগ্রহী একজন সেটি কিনে নিলেন। কিছুদিনের মধ্যে অপরূপা তারই মতো আরেকজনের কাছ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজের জন্য পছন্দ মতো একটি ফ্রিজ অল্প দামে কিনে ফেললেন। তো এখানে আমরা আরেকটা দেখলাম যে অনলাইনে সে তার কাঙ্ক্ষিত পণ্যটি ক্রয় করেছে এবং সে তার নিজের ঘরের জিনিসটা অনলাইনের মাধ্যমে বিক্রি করে সেই টাকা দিয়ে সে আরেকটা ফ্রিজ নতুন করে কিনেছে। তো এই তো আমরা 3টা ঘটনা দেখলাম। এই প্রত্যেকটা ঘটনা থেকে আমরা জানলাম যে ই কমার্সের ধরন মূলত ব্যবসায়ী আর ক্রেতা বা ভোক্তার যোগাযোগের উপর ভিত্তি করে করা হয়। যে বিক্রি করছে সে ব্যবসায়ী, যে কিনছে সে হচ্ছে ক্রেতা বা ভোক্তা।
নিচের 4টি ঘরে উপরের তথ্য ও ডানের তথ্য সমন্বয় করে ধরন বা শ্রেণীকরণের নাম 4টি ঘরে লিখি। সুবিধার জন্য আমাদের প্রথম ঘরটি পূরণ করে দেওয়া রয়েছে। মেইনলি এখানে বলা হয়েছে যে ব্যবসায়ী আর ভোক্তা এই দুইটা, আমরা জানি যে এই দুইটার উপর ভিত্তি করে যোগাযোগটা হয়। তো এই দুইটার যে 4টা ধরন, যেমন ব্যবসায়ী থেকে ব্যবসায়ী কিনছে, আবার ব্যবসায়ী থেকে ভোক্তা কিনছে, আবার ভোক্তা থেকে ব্যবসায়ী, আবার ভোক্তা থেকে ভোক্তাই ক্রয় করছে, এরকম 4টা ধরন আমাদেরকে লিখতে হবে। আমরা যদি উত্তরটা দেখাই তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমরা এখানে যদি দেখি ব্যবসায়ী থেকে ব্যবসায়ী একটা ধরন এবং ব্যবসায়ী থেকে ভোক্তা আরেকটা ধরন, 2 নাম্বার ধরন এটা। 3 নাম্বার ধরনে আবার ভোক্তা থেকে ব্যবসায়ী এবং 4 নাম্বার ধরন হচ্ছে ভোক্তা থেকে ভোক্তা। 4টা ধরন আমরা দেখে নিলাম। এই 4টা ধরনেই কিন্তু কেনা বেচা হয়ে থাকে। এখন আমাদের কাজ হচ্ছে উপরের ঘর পূরণের মাধ্যমে আমরা ই কমার্সের 4টি শ্রেণীকরণ পাই। এই যে 4টা শ্রেণীকরণ আমরা পেয়ে গেলাম, অর্থাৎ যোগাযোগ ও পণ্য আদান প্রদানের উপর ভিত্তি করে এই শ্রেণীকরণ হয়। নিচের ছকে ই কমার্সের 4টি ধরনের নাম ও এদের বর্ণনা লিখি। এখন এই যে আমরা 4টা ধরন এখানে তৈরি করেছি, এই 4টা ধরন আমরা আবার এইখানে লিখব এবং এই শ্রেণীকরণের কিছু ব্যাখ্যা আমরা পাশাপাশি লিখে দিব। 2 নাম্বারটা যেমন করা রয়েছে, ব্যবসায়ী থেকে ভোক্তা, এর বর্ণনা হচ্ছে ভোক্তার কাছ থেকে পণ্য সংগ্রহ করে কোনো ব্যবসায়ী যখন তা অন্যের কাছে বিক্রি করে, এটাই হচ্ছে ব্যবসায়ী থেকে ভোক্তার বর্ণনা। এখন আমরা বাকি যে 3টা ধরন রয়েছে তার বর্ণনাটা একটু দেখে আসি। প্রথমেই রয়েছে ব্যবসায়ী থেকে ব্যবসায়ী, তার বর্ণনা হচ্ছে একজন ব্যবসায়ী যখন অন্য ব্যবসায়ীকে পণ্য সরবরাহ করে। 2 নাম্বারটা তো আমরা পড়লামই। 3 নাম্বার রয়েছে ভোক্তা থেকে ভোক্তা, একজন ভোক্তা অপর ভোক্তাকে সরাসরি পণ্য সরবরাহ করে। এবং সর্বশেষ ধরনটা হচ্ছে ভোক্তা থেকে ব্যবসায়ী, এর বর্ণনা হচ্ছে একজন ভোক্তা এককভাবে কোনো ব্যবসায়ীর সাথে সরাসরি লেনদেন করে। তাহলে 4টা ধরনও দেখে নিলাম এবং 4টা ধরনের যে বর্ণনা সেটাও দেখে নিলাম। ক্রেতার চাহিদার উপর ভিত্তি করে ই কমার্সের উদ্যোগ গ্রহণ করা হয়। চাহিদা বিবেচনা না করে ইচ্ছে মতো ই কমার্সের উদ্যোগ নিলে সফল হওয়া যায় না। যে কোনো একটা উদ্যোগ শুরু করলেই হবে না, তার আগে টার্গেট গ্রুপ ও প্রেক্ষাপট বিবেচনা করা জরুরি। আমাদের আগামী সেশনে নাগরিক বা ই কমার্সের উদ্যোগ গ্রহণের আগে চাহিদা নিরূপণ ও শর্তাবলী যাচাইয়ের জন্য কিছু কাজ করব। তো যাই হোক, আমাদের সেশন 2 এর কাজ শেষ। পরবর্তী ভিডিওতে আমরা সেশন 3 নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওতে যে ছকগুলো রয়েছে তার উত্তর দেখে নিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।